উপজেলার কালীবাজারে আছি। আজকে আমাদের সামনে বিজ্ঞান মেলার একটি আয়োজন, যা এটা আমরা নবায়নযোগ্য শক্তির উপরে কাজ করেছি, যেখানে অতিরিক্ত কোনো খরচ হবে না। তারপরে অতিরিক্ত বিদ্যুতের অপচয় হবে না। তারপর আপনার পলিউশনের পরিমাণ নতুন ইনোভেশন করা যাবে, পলিউশন কম হবে। যেরকম হ্যাঁ, এখানে রিসাইকেল পদ্ধতিও অবলম্বন করা হয়েছে। তো আমি আপনাকে পুরোটা বিস্তারিত করে বলছি। তো এখানে বিদ্যুতের জন্য আমরা করছি কি, ডাইরেক্ট কারেন্ট না নিয়ে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা সোলারের ব্যবস্থা করছি। যেরকম সোলার থেকে আমরা যখন বিদ্যুৎ থাকবে তখন সূর্যের আলো থাকবে, তখন সোলারের মাধ্যমে চার্জ হবে এবং কাজ চলবে, বিদ্যুৎ সরবরাহ করবে। এবং যখন থাকবে না, এই সোলারের মাধ্যমে যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে, এটা ব্যাটারিতে সংরক্ষণ করে রাখা সম্ভব হবে এবং পরবর্তীতে যখন ওয়েদার খারাপ থাকবে তখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তারপর আরো আছে আমাদের ভেন্টিলেশন সিস্টেম, অর্থাৎ আমরা জানি যে এসির কারণে অনেক ক্ষতি হচ্ছে। এখন বর্তমান সময়ে শক্তির অনেক অপচয় হচ্ছে, বিদ্যুৎ খরচ অনেক বেড়ে যাচ্ছে। তারপরেও এর মাধ্যমে যে গরম ধোঁয়াটা বের হয়, এটার কারণে আমাদের ওজোন স্তরের ক্ষতি হয়, যাতে পরবর্তীতে বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা অনেক বেড়ে যায়। যার কারণে আমরা এখানে ভেন্টিলেশন সিস্টেম করছি, যে এটা কি করবে, আমরা যদি আমাদের বাড়ির একটু জায়গা খরচ করি, তাহলে সেটা পুরো বাড়িটাকেই ঠান্ডা রাখতে সহায়তা করবে। যেরকম আমরা কি করব, বাড়ির কিছুটা জায়গা নিব, ব্যালকনির মতো ফাঁকা করব, বড় বড় জানালা রাখি, সেটা দিয়ে যখন বাতাসটা ঢুকবে তখন সে গরমের দিন কি হয়, বাতাসটা বের হইতে পারে না, যার কারণে বাড়িঘর গরম হয়ে থাকে, যার কারণে এসি ব্যবহার করতে হয়। তো আমরা যদি এখানে ভেন্টিলেশন সিস্টেমটা রাখি, তাহলে এই জানালার মাধ্যমে যে বাতাসটা ঢুকছে সেটা তো একটি ফাঁকা জায়গা খুঁজবে। তো আমরা এই ভেন্টিলেশন সিস্টেমে এমন হয় যে এই জায়গাটা একটা ফাঁকা জায়গা থাকে, তো তখনই গরম বাতাসগুলো ফাঁকা জায়গায় গিয়ে জমা হয়। এবং আমরা এই বিল্ডিংটিকে সরাসরি বাইরের সাথে কানেকশন করে দেই, যার মাধ্যমে যখন বাতাসটা গরম হয় তখন তো এটা উপরে ওঠা শুরু হয়ে যায়, ইভাপোরেট হয়ে। তো তখন কি হবে, বাতাসটা যে গরম বাতাস
এই বিল্ডিং থেকে বের হয়ে আসবে এই ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে। এবং যদি বলেন যে শীতের দিনের জন্য কি, তখন তো মানে বেশি ঠান্ডা লাগবে, তো তখন এই ভেন্টিলেশন সিস্টেমটি বন্ধ করেও রাখা সম্ভব হবে। এছাড়া আরো আছে আমাদের হচ্ছে এটাকে বলবো আমরা ওয়েস্ট টু ইক ফ্যাক্টরি। মানে আমরা জানি যে একটু শহর অঞ্চলে প্রচুর বেশি বজ্র তৈরি হয়, যেরকম প্লাস্টিক ধরেন, এগুলো পরবর্তীতে সহজে হয়ে যায় না, মানে পচে যায় না, এগুলো থেকেই যায় বছরের পর বছর, যা আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতি করে। তো আমরা এর জন্য কি করছি, এই প্লাস্টিক গুলো সংরক্ষণ করব এবং পুরানোর পরে যে ধোঁয়াটা সৃষ্টি হবে, সে ধোঁয়া থেকে কার্বনটা অপসারণ করে নিব, মানে নিঃসরণ করে নিব, যা পরবর্তীতে কলমের কালি হিসেবে আমরা ব্যবহার করতে পারি, যেটার কারণে পলিউশন কম হবে। এবং হচ্ছে আমরা একটি নতুন জিনিস তৈরি করব, যার কারণে একটা জায়গায় কলমের কালির দামটাও কমে যাবে, যেখানে আমরা একটু টাকা বাঁচাতে পারবো, এবং পরবর্তীতে যদি বেশি করতে পারি তখন এটা আমরা বাইরের দেশে রপ্তানিও করতে পারবো। আপাতত আমরা এইটুকুই চিন্তা ভাবনা করেছি। প্রথমে আমরা তৈরি করেছি ফায়ারপ্রুফ ম্যাটেরিয়াল। এটার কাজ কি? এটা মূলত অগ্নিকে এই যে স্টার্চটা তৈরি করেছে এর পরবর্তী ধাপে অগ্নিকে যেতে বাধা দেয়। কিভাবে এটি করে? এটা আমরা তৈরি করেছি মূলত আলুকে গাজন প্রক্রিয়াকৃত করে, যেটিকে আমরা বলছি স্টার্চ। এখানে যে এই আস্তরণে এই স্টার্চে যখন অগ্নি আসে, তখন এই স্টার্চটি নিজে না জ্বলে উপরে একটি মোটা আস্তরণ তৈরি করে, যেটাকে আমরা বলছি চার। অর্থাৎ আগুনের যে ঝুঁকিপূর্ণ বা আগুন যে এটি পার করে অপর পাশে যাবে, সেই ঝুঁকিটা মূলত বাধা দেয় এই চারটি। আর এটি যেহেতু এটা অগ্নিকে রোধ করতে সক্ষম, কাজে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেখানে প্লাস্টিক ব্যবহৃত হয় বা পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ, কতটা মারাত্মক আমরা সকলেই জানি, সেই প্লাস্টিকের বিকল্প হিসেবে কিন্তু এটা আমরা আরেকটু প্রক্রিয়াকৃত করে ব্যবহার করতে পারি। স্পেশালি যেরকম বলতে পারি ফায়ার ফাইটারের যারা রয়েছে, ওদের তো কাজই অগ্নি নিয়ে, তো ওদের পোশাক যদি আমরা এটাকে এই স্টার্চটিকে ফেব্রিক হিসেবে ব্যবহার করে তাদেরকে প্রদান করতে পারি, তাহলে তাদের অগ্নির মাধ্যমে যে দেহের ক্ষতি সেটা রোধ করতে পারবো। এটা ছিল প্রথম মূলত ফায়ারপ্রুফ ম্যাটেরিয়াল, এটাই ছিল। এরপর আমরা করেছি পলিথিন থেকে গ্যাসোলিন তৈরি করার জন্য একটি প্রক্রিয়া আর কি। তা প্লাস্টিক, আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্লাস্টিক ব্যবহার করে থাকি, কিন্তু ব্যবহারের পর এটা আমরা ফেলাই কোথায়? যদি আমরা এটাকে মাটিতে ফেলাই, প্লাস্টিক দেখা যায় 1000 বছরেরও বেশি সময় লাগে পচতে। তো তখন দেখা যায় মাটির উর্বরতা শক্তি কিন্তু হ্রাস করে ফেলে এই প্লাস্টিকের মধ্যে যে পদার্থগুলো রয়েছে, সেই টক্সিক কেমিক্যাল যখন মাটিতে ছড়িয়ে পড়ে, সেই মাটি থেকে যখন উদ্ভিদ বড় হয়, সেই উদ্ভিদও কিন্তু বিষাক্ত হয়ে যায়, এবং এটা যখন প্রাণী হিসেবে আমরা গ্রহণ করি, আমরা বিভিন্ন রোগ শোকে আক্রান্ত হই। আবার যদি এটা আমরা সমুদ্রের পানিতে ফেলে এই প্লাস্টিক, তখন দেখা যায় কি সমুদ্রের পানিও দূষিত হয়, এবং সমুদ্রেতে যে সকল প্রাণী থাকে সেগুলো বিলুপ্তির পথে চলে যায়। তো এটার একটা সলিউশন আমাদের প্রয়োজন এই প্লাস্টিকটিকে প্রক্রিয়াকৃত করার জন্য। তো আমরা যদি এটার সমাধান হিসেবে ধরে নিই যে আমরা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে দিব, কিন্তু সেটাও আসলে বাস্তবে সম্ভব নয়। কারণ প্লাস্টিকের ব্যবহার কমালে আমাদের এই যে বিকল্প হিসেবে আমরা কোথায় যাব? কাঠের দিকে যাব। কিন্তু দিস ইজ নট এ গুড সলিউশন। আপনি যদি মেডিকেল সায়েন্সের কথা চিন্তা করেন, চিকিৎসা ক্ষেত্রে যে সিরিজ দিয়ে ইনজেকশন গুলো করা হয়, সেখানে কি আমরা ওই প্লাস্টিকের সিরিজের বদলে কাঠ ব্যবহার করতে পারবো? অবশ্যই না, অবশ্যই ঝুঁকিপূর্ণ। তাই আমাদের একটা সলিউশনে আসতে হবে, যাতে করে আমরা এই প্লাস্টিককে প্রক্রিয়াকৃত করে পরিবেশ বান্ধব আমাদের ব্যবহার উপযোগী কোনো কিছু করতে পারি। তো সেই জন্য আমরা একটি হচ্ছে প্রক্রিয়া বানিয়েছি, যেখানে প্লাস্টিককে উচ্চ তাপে গলিয়ে ফেলা হয়। আমরা জানি প্লাস্টিক কিন্তু একটি হাইড্রোকার্বনের যৌগ, কার্বন এবং হাইড্রোজেন থাকে। এই উচ্চ তাপের কারণে কার্বন এবং হাইড্রোজেনের বন্ধনগুলো ভেঙে যায়, এগুলো মুক্ত হিসেবে ছোটাছুটি করে। অর্থাৎ প্লাস্টিকটি জলীয় বাষ্প হিসেবে যখন রূপান্তরিত হবে, তখন সেটাকে আমরা পাবো অপরিশোধিত তেল হিসাবে। এবং এরপর সেখান থেকে আংশিক উৎপাদন পদ্ধতিতে আমরা ডিজেল পেতে পারি, পেট্রোল পেতে পারি, পিচ পেতে পারি, ন্যাপথা পেতে পারি। আমরা সকলেই জানি বর্তমান প্রেক্ষাপটে আমাদের তেলের দাম, গ্যাসের দাম কত। কাজে আমরা যদি এই প্রক্রিয়ায় আমাদের চারপাশে যেগুলো অব্যবহারযোগ্য টক্সিক জিনিসপাতিগুলো রয়েছে, সেগুলো যদি এই প্রক্রিয়ায় আমরা প্রক্রিয়াকৃত করতে পারি, তাহলে আমাদের যে সংকট বর্তমানে তেল এবং গ্যাসের, সেটা কিন্তু আমরা মেটাতে পারি। আমরা আংশিক উৎপাদনের যদি উদাহরণ দেখাই, আমাদের যে হাইড্রোকার্বনের যে যৌগগুলো রয়েছে, যেমন পেট্রোল, এগুলো কিন্তু এক একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক রয়েছে। তো আমরা যদি ওই গ্যাসটিকে ওর থেকে কম তাপমাত্রায় রাখি, তাহলে দেখা যাবে স্ফুটনাঙ্কের কম তাপমাত্রা হওয়াতে সেই জলীয় বাষ্পটি সেটা কিন্তু তরলে পরিণত হবে, তারপর আমরা এটা ব্যবহার করতে পারবো। কাজে পলিথিন থেকে আমরা কিন্তু একটা সাশ্রয়ী বাস্তব ধর্মী একটা বর্তমান প্রেক্ষাপটে কাজে লাগাতে পারছি এই জিনিসটা দিয়ে।
আর এইটা আমরা যেটা তৈরি করেছি সেটা হচ্ছে ভূমিকম্প প্রতিরোধক মডেল। আমরা সকলেই জানি যে একটা ভবন বা স্থাপনার নির্দিষ্ট কম্পাঙ্ক রয়েছে। যখন ভূমিকম্পের কম্পাঙ্কের সঙ্গে এই স্থাপনার কম্পাঙ্কটি মিলে যায় তখন হচ্ছে এই ভবনটি তখন কিন্তু দুলতে থাকে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি এই ভবনটির মাঝখানে একটি ভর ঝুলিয়ে দিতে পারি তাহলে যে কম্পাঙ্কটা ভূমিকম্প কর্তৃক আসে সেই যে কম্পাঙ্কগুলো এই ভরটা নিয়ে নিজে দুলতে থাকে এবং দালানটিকে সেফ রাখে। আমরা কিন্তু বুঝতেই পারছি আগের তুলনায় কিন্তু কম দুলছে ভবনটি। সুতরাং আমরা ভূমিকম্প বর্তমান প্রেক্ষাপটে যেটা প্রায়ই আমাদের নিত্যদিনের ঘটনা সেখান থেকে মুক্তি পেতে পারি। পলিথিন যেটা টক্সিক জিনিস সেখান থেকে আমরা ব্যবহারযোগ্য সাশ্রয়ী জিনিস তৈরি করতে পারছি। প্লাস আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থার জন্য ফায়ারপ্রুফ ম্যাটেরিয়াল তৈরি করেছি। তো এই তিনটি ছিল আমাদের প্রজেক্ট। ধন্যবাদ। এই সুমন কি দিচ্ছে গ্যাস সেন্সর আবার এটা অনেক গ্যাসের অ্যাক্সিডেন্ট হয় গ্যাস হবে আপনি দেখেন যতটা হচ্ছে এখন তো অটোমেটিক হচ্ছে গ্যাস নাই গ্যাসটা যত গ্যাসের সামনে যখন কেউ আসবে এই বোঝাবো না আমরা যখন মানে বাসা বাড়িতে ছাদে কাপড় শুকাইতে যাই তাহলে অনেক সময় বৃষ্টির সামনে কাপড় তখন আমাদের হচ্ছে রেইন ওয়াটার সেন্সর। এখানে যখনই বৃষ্টি পানি পড়বে আমরা বাসা থেকে বুঝতে পারবো যে এরপর আছে মানে আমাদের এটা সব প্র্যাকটিক্যাল দেখাতে পারছি না কিন্তু হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আছি ৭ম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্ত সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। এখন আমরা প্রশ্ন করব হচ্ছে জামিল আক্তার উচ্চ বিদ্যালয়, ফুলছড়ি গাইবান্ধা। তো চলেন ভিডিওটি শুরু করা যায়। আসসালামু আলাইকুম, আপনার এই প্রজেক্টের নাম কি? আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে কার্বন পরিরোধক। আমাদের একটু বিস্তারিত জানাবেন প্লিজ। আমার নাম মোসাম্মদ রুবাইয়া আক্তার, আমি জমিল আক্তার উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আজকে আমাদের মডেলটির নাম হচ্ছে কার্বন পরিশোধন মডেল। আমাদের এই মডেলে কলকারখানা থেকে নির্গত কালো ধোঁয়াকে সরাসরি বাতাসে না পাঠিয়ে একটি পাইপের মাধ্যমে চিমনির ভিতর দিয়ে কার্বন অ্যাবসর্বারে পাঠানো হয় প্রথমে। এখানে বাতাস কার্বনকে আলাদা করা হয় এবং বিশুদ্ধ বাতাসটিকে এই পাইপের মাধ্যমে বের হয়ে আসে, যা শুদ্ধ বাতাসে বের হয়ে আসে। এখানে কিছু কার্বন জমা পড়ে। এই কার্বনগুলোকে তাপ ও চাপের মাধ্যমে গ্যাস অথবা তরল পদার্থে পরিণত করা হয়, তারপর সিলিন্ডারে স্টোর করে রাখা হয়। এরপর বিশুদ্ধ বাতাসটি বের হওয়ার কারণে আমাদের বায়ু থেকে 90% কার্বন শোষিত হয়। ধন্যবাদ। এটা কি বাস্তবায়ন করা যাবে নাকি? থ্যাংক ইউ। ধন্যবাদ তো নানি কবে, ধন্যবাদ তো নানি কবে রে। আচ্ছা, থ্যাংক ইউ আপু, আপনার উপস্থাপন সত্যি ভালো হয়েছে এবং আশা করি আপনি আরো উন্নত করতে পারবেন। আমাদের এই বলে আমাদের ভিডিওটি শেষ করছি।